Good morning, dear students. How are you? I hope that you all are well. I am also well. Yesterday, I discussed how to change the voice, especially how to change the active voice into passive voice. Today, I am also going to discuss about how to change the active voice into passive voice, because many of you have requested me to take this class again, and due to your request, I am going to discuss the class again. Dear learners, I think you know the basic rules of voice, how to change the active voice into passive. You know the basic rules. I told you that many of our students do not understand when there are some voices in little difficult or in different way. So I would like to discuss with you how to change the critical voices especially. Dear learners, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা ভয়েসের যে বেসিক রুলগুলি জানি সেটা তো আমরা জানি, কিন্তু আমরা এখানে যেটা করব, এখন আমরা ভয়েস করতে গেলে স্পেশালি আমরা যে কাজটা করব, প্রথমত আমি দেখব যে ভয়েসটা কোন সেন্টেন্স। আমি তোমাদেরকে in my last class I told you that we do the voices 3 sentences: assertive, interrogative and imperative. এই assertive, interrogative এবং imperative সেন্টেন্সের আমরা ভয়েস করি। তো আমরা যখন সেন্টেন্সটাকে ভয়েস করব তখন আমরা খেয়াল করব যে সেটা কি assertive, interrogative না imperative। তো প্রথমেই আসো আমরা assertive সম্পর্কে আজ আবারও আমি তোমাদেরকে assertive সেন্টেন্সের assertive সেন্টেন্সের ভয়েস সম্পর্কে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমেই তোমাদেরকে বুঝতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কেমন। তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে দ্য সেন্টেন্স হুইচ অ্যাসার্ট সামথিং। তো এভাবে আমরা সংজ্ঞা ধরে সেন্টেন্স না চিনে যদি আমরা বিশেষ কাজ করি, সেটা হচ্ছে এই যে আমরা কোনো সেন্টেন্স যদি নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হয় তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এটা সবচেয়ে সহজ উপায়। যেমন হি ইজ প্লেয়িং ফুটবল, সেন্টেন্সটা কী দিয়ে শুরু হলো? হি, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রহিম ইজ রিডিং আ বুক, এখানে কী দিয়ে শুরু হলো? রহিম, নাম দিয়ে। তার মানে নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসের কতগুলি নিয়ম আজকে আমি তোমাদেরকে দেখাবো। তুমি যখনই দেখবে যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ, তখন তুমি কি করবে? আমরা 1 নাম্বার বলেছিলাম ডাবল অবজেক্ট যুক্ত। ডাবল অবজেক্ট তার মানে হলো যে আমরা জানি যে একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। এখন যদি সেক্ষেত্রে আমার 2টি অবজেক্ট হয়ে যায়, এটাকে এই ডাবল অবজেক্ট বা এটাকে তুমি ফ্যাক্টেটিভ অবজেক্ট বলতে পারো। ফ্যাক্টেটিভ অবজেক্ট, অথবা এটাকে তুমি কমপ্লিমেন্টারি অবজেক্টও বলতে পারো। কমপ্লিমেন্টারি অবজেক্ট এটাও বলতে পারো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ডাবল অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এই 3টা নাম দিতে পারি আমরা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বা ডাবল অবজেক্ট দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে ডাবল অবজেক্টগুলি সাধারণত যেমন এটা কি দিয়ে হয়? মেড, সিলেক্ট, ইলেক্ট এই জাতীয় ভার্বের পরে এরকম ডাবল অবজেক্ট বসে থাকে। যেমন দেখো, আমরা যদি এরকম হয়, আমরা করি উই ইলেক্টেড, ELECTED, ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তাহলে
এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কি রয়েছে? উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। আমি তোমাদেরকে বলেছিলাম যে মূল ভার্বের পরে অবজেক্টটা থাকে, সেন্টেন্সের মূল ভার্বের পরে। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ইলেক্টেড, তাহলে এটা একটা অবজেক্ট। আবার আমরা বলেছি যে নাউন এবং প্রোনাউন দুটোই অবজেক্ট হয়। তাহলে দেখো এখানে একটা নাউন রয়েছে প্রেসিডেন্ট, তাহলে এখানে দুটি অবজেক্ট রয়েছে। এই যে প্রথম অবজেক্ট, এই পরের অবজেক্টটা, এই অবজেক্টটার নাম হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এই অবজেক্টটার নাম কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। তাহলে আমরা কিভাবে এরকম দুটি অবজেক্ট থাকলে আমরা ভয়েস করব? আমরা বলেছি কি করব, আমরা প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব। এই প্রথম অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করব, আর এই কমপ্লিমেন্টারি অবজেক্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে আমরা বাইয়ের আগে লিখে দেব। তাহলে হিমের সাবজেক্ট কি? হিমের সাবজেক্ট হচ্ছে হি। এবার আমরা টেন্স অনুসারে বি ভার্ব বসাই, ভার্ব দেখে বি ভার্ব বসাবো। ভার্বটা কি আছে? ভার্বের পাস্ট রূপ, তাহলে বি ভার্ব হবে ওয়াজ ওয়ার, তাহলে কি হবে? হি ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হয়। আমরা সবসময় জানো যে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে হি ওয়াজ ইলেক্টেড, ইলেক্টেড। এবার আমরা কি করব? আমরা এই ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্টকে লিখে নেব, লিখে নিলাম। তাহলে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। এবার লিখব বাই উইয়ের অবজেক্ট কি? আস। তাহলে এখানে নিয়ম হলো কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডাবল অবজেক্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টারি অবজেক্ট যে নামই আমরা বলি না কেন যদি থাকে, তাহলে সেই ফ্যাক্টিটিভ অবজেক্ট, কমপ্লিমেন্টারি অবজেক্ট বা অতিরিক্ত অবজেক্টটিকে আমরা বাইয়ের আগে লিখব। এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি নিয়ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় নিয়মে যাই। দ্বিতীয় নিয়ম আমরা দেখব যে দ্বিতীয় নিয়মটা কীরকম। তাহলে এক নম্বর নিয়ম মনে রাখবে, ডাবল অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্টের নিয়ম। এবার আমরা নাম্বার 2তে আসি, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা এটাকে এক্সটেনশানও বলে, এক্সটেনশান মানে অতিরিক্ত অংশ। বাংলায় কি বলে? অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ, একটা সেন্টেন্সের যদি বাড়তি বা অতিরিক্ত অংশ থাকে তাহলে আমরা কি করব? এখন সেন্টেন্সের বাড়তি বা অতিরিক্ত অংশ মানে কি? সেন্টেন্সের বাড়তি বা অতিরিক্ত অংশ মানে হলো যে একটি সেন্টেন্স যে পর্যন্ত তার অর্থ সম্পূর্ণ করে, অর্থাৎ অর্থ হয়ে যায়, ও পর্যন্ত হচ্ছে সেন্টেন্সের কি আবশ্যক বা ম্যান্ডেটরি। কারণ আমরা জানি সেন্টেন্স হচ্ছে একটা কমপ্লিট সেন্স। কমপ্লিট সেন্স না হওয়ার আগে সেটা সেন্টেন্স হবে না, কিন্তু সেটা কমপ্লিট সেন্স হওয়ার পরেও যদি তার সাথে কোনো কিছু যুক্ত থাকে সেটাকে কমপ্লিমেন্ট বলে। কীরকম? যেমন ধরো, আই স দ্য ম্যান, আমরা এরকম লিখলাম আই স দ্য ম্যান। খেয়াল করে দেখো যে আই স দ্য ম্যান এই সেন্টেন্সটি হয়ে গেছে, আমি লোকটিকে দেখলাম, আই স দ্য ম্যান। এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের সাথে যদি আমরা অন্য কিছু যুক্ত করি, কীরকম? যেমন আই স দ্য ম্যান, ম্যান ক্যাচিং ফিশ, ক্যাচিং ফিশ। আই স দ্য ম্যান ক্যাচিং ফিশ, আমি লোকটিকে মাছ ধরতে দেখলাম। তাহলে এই যে এই কথাটুকু না থাকলেও কিন্তু সেন্টেন্সটি হয়ে গিয়েছিল। আমরা যদি এর সাথে আরও যুক্ত করি, দেখো আই স দ্য ম্যান ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, রিভার। দেখো তাহলে এবার সেন্টেন্সটা কি হলো? সেন্টেন্সটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই যে তাহলে অবজেক্ট কোনটা হবে, দ্য ম্যান নাকি ফিশ নাকি ইন দ্য রিভার, দ্য রিভার কোনটা হবে? কারণ এখানে তো এগুলি নাউন প্রোনাউন রয়েছে। তাহলে আমি একটা একটা দ্বন্দ্বে পড়ে যেতে পারি, দ্বিধায়, যে তাহলে এটা কোনটা আমি নিব। না, একদম সহজ। তুমি সেন্টেন্স যত বড়ই হোক না কেন, ভয়েসটা কিন্তু সহজ। তাহলে সেটা কিভাবে? কারণ তুমি প্রথমে কি করবে, এটা হলো প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে মূল ভার্ব বা এখানে অক্সিলারি ভার্ব থাকলে থাকে, নাহলে মূল ভার্ব, তারপরেরটি হলো অবজেক্ট। এবং তুমি দেখো যে আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখলাম, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখন এরপরে যতটুকু আছে এটার নাম না থাকলেও সেন্টেন্সটা হয়ে যেত, সেজন্যই এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অতিরিক্ত অংশ থাকে, তাহলে এই অংশটুকুকে এই ডাবল অবজেক্টের মতো বা ফ্যাক্টিটিভ অবজেক্টের মতো বাইয়ের আগে লিখতে হয়।
তাহলে কীরকম আমরা করব, আমরা এইটুকুর ভয়েস করব, এটুকু ভয়েস করব আর এটুকু বাইয়ের আগে লিখব। তাহলে আমরা কি লিখব, দ্য ম্যান, দ্য ম্যান, হ্যাঁ ম্যান। এবার ভার্ব দেখে বি ভার্ব দিতে হবে। তাহলে ভার্ব কি আছে, পাস্ট রূপ, তাহলে দ্য ম্যান ওয়াজ, ওয়াজ ওয়ার হবে দ্য ম্যান ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি, হি স সিন, দ্য ম্যান ওয়াজ সিন। এবার আমরা কি করব, বাইয়ের আগে কমপ্লিমেন্ট রূপ লিখবো। তাহলে কি লিখবো, CATCHING, ক্যাচিং ফিশ, ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, এটুকু লিখে নিলাম বাইয়ের আগে। দ্য ম্যান ওয়াজ সিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার বাই মি, এভাবে লিখবো আমরা। বুঝতে পেরেছো যে আমরা যদি এরকম এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকে, অর্থাৎ অবজেক্টের পরেও যদি আরও কোনো কিছু থাকে, তাহলে সেটুকুকে আমরা বাইয়ের আগে হুবহু লিখে দিব। এটাই হলো ডাবল অবজেক্টের নিয়ম। এবার আমরা আসি নাম্বার 3, যে আমরা কি করব। তাহলে আমরা কি শিখলাম, ডাবল অবজেক্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্টের নিয়ম, কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশের নিয়ম। এবার আমরা 3 নম্বরে করব মোডাল ভার্ব। মোডাল ভার্ব, মোডাল ভার্ব, মোডাল ভার্বের নিয়ম। আমি জানি যে তোমরা মোডাল ভার্ব কি জানো। মোডাল অক্সিলারিজগুলো কোনগুলি, মোডাল অক্সিলারিজগুলি হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, নিড টু, গোয়িং টু, এগুলি হচ্ছে মোডাল ভার্ব। এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে মোডাল ভার্ব থাকে, তাহলে মোডাল ভার্ব প্লাস বি হয়। আমরা যখন ভার্ব দেখে বি ভার্ব দেব, তখন বি ভার্বটা হবে মোডাল প্লাস বি। যেমন আমরা ভার্বের পাস্ট রূপ থাকলে ওয়াজ ওয়ার দিয়েছি, প্রেজেন্ট রূপ থাকলে অ্যাম ইজ আর দিয়েছি, কিন্তু মোডাল ভার্ব যদি থাকে, যেমন ক্যান থাকলে আমরা কি লিখব, ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি, অট টু থাকলে অট টু বি। অর্থাৎ এরকম মোডাল ভার্বের পরে বি ভার্ব বসবে। যেমন আই ক্যান হেল্প ইউ, এরকম যদি থাকে তাহলে এখানে কি মোডাল ভার্ব আছে। যেমন শি মে ডু দ্য ওয়ার্ক, এখানে কি রয়েছে, মে ভার্ব রয়েছে। যেমন আই শ্যাল ড্র এ পিকচার, কি রয়েছে এখানে, শ্যাল। তাহলে এগুলো হলো মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্ব থাকলে কি করতে হয়, মোডাল ভার্বের পরে বি যুক্ত হয়। তাহলে কেমন হবে, আগে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করি, ইউ এর সাবজেক্ট কি, ইউ। এবার ভার্ব দেখে বি ভার্ব দেবো। আমরা ভার্বের দিক দেখলাম যে মোডাল ভার্ব রয়েছে, তাহলে মোডাল ভার্ব রাখতে তার সাথে বি যুক্ত হয়, তাহলে ইউ ক্যান বি। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দেই হেল্পড, ইউ ক্যান বি হেল্পড বাই, আয়ের অবজেক্ট কি, মে। তাহলে অনুরূপভাবে এটা কি হবে, দ্য ওয়ার্ক মে বি ডান বাই হার। এটা কি হবে, এ পিকচার উইল বি বা শ্যাল বি, আমরা উইল বি লিখি, এ পিকচার উইল বি ড্রন বাই মে। এভাবে মোডাল ভার্ব থাকলে তার সাথে বি যুক্ত করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, অট টু, এগুলি থাকলে আমরা বি যুক্ত করব। এটি হচ্ছে মোডাল ভার্বের নিয়ম। এবার তাহলে আমরা কি দেখলাম, ডাবল অবজেক্টের নিয়ম দেখলাম। আমরা মনে রাখবো যে কি কি শিখলাম আমরা, ডাবল অবজেক্টের নিয়ম শিখলাম, কমপ্লিমেন্ট বা এক্সটেনশনের নিয়ম শিখলাম, তারপরে আমরা মোডাল ভার্বের নিয়ম শিখলাম। এবার আমরা শিখব নাম্বার 4, রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIV, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের নিয়ম শিখব। প্রিয় শিক্ষার্থীরা, রিফ্লেক্সিভ প্রোনাউন তো তোমরা চিনো, যে প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়, অর্থাৎ প্রোনাউনটা কি করে, তার আগের নাউনকেই রিফ্লেক্ট করে বা তাকে বোঝায়, সেজন্য এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যে অবজেক্টের সাথে সেলফ বা সেলফস যুক্ত থাকে। যেমন হিমসেলফস, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফস, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, এরকম সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল রূপ হলে সেলফস, SELVES যুক্ত হয়, সেলফ যুক্ত হয়। এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, সেলফ বা সেলফস যুক্ত। তো সেলফ বা সেলফ যুক্ত থাকলে কি করতে হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হলে রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় সাবজেক্ট অথবা অবজেক্ট কি করে, স্থান পরিবর্তন করে না, এখানে
তোমার স্থান যেটা, যে স্থানে সাবজেক্টের স্থানে সাবজেক্ট থাকবে, অবজেক্টের স্থানে অবজেক্ট থাকবে, এটা স্থান পরিবর্তন করবে না। কীরকম? যেমন শি প্রেইজেস, PRAISES, প্রেইজেস হার সেলফ। দেখো শি প্রেইজেস হার সেলফ, শি প্রেইজেস হার সেলফ। তাহলে এটা কি যুক্ত? সেলফ যুক্ত, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট এবং অবজেক্ট তার নিজের জায়গায় থাকবে। তাহলে আমরা কি লিখব? শি। এবার ভার্ব দেখে বি ভার্ব দেব। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, ইনডিফিনিট, এসইএস রয়েছে। তাহলে বি ভার্ব হবে অ্যাম ইজ আর। শির সাথে কি হয়? শি ইজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি? PRAISED, প্রেইজড, শি ইজ প্রেইজড বাই। এবার কি হবে? অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, হার সেলফ। তাহলে শি ইজ প্রেইজড বাই হার সেলফ। তাহলে এভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট এবং অবজেক্টকে যার যার নিজের জায়গায় রেখে শুধু মাঝখানে বি ভার্ব দেব, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই বসাবো। এভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে এভাবে করব। আমরা সেজন্য দেখব যে ভয়েসটা কি যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত, কমপ্লিমেন্ট যুক্ত, মোডাল ভার্ব যুক্ত, নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দেখলাম কিভাবে করতে হয়। এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে আমরা আসি যে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখলাম। এবার আমরা দেখব যে যেমন অনেক সময় ফ্রেজাল ভার্ব বা তোমার ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে। ফ্রেজাল ভার্ব, যে ভার্ব বা ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অথবা ফ্রেজাল, ফ্রেজাল ভার্ব এরকম থাকতে পারে। তাহলে এরকম যদি থাকে ইনট্রানজিটিভ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, তাহলে আমরা কীরকমভাবে করব? তাহলে আমরা একটা উদাহরণ দেখি। দ্য বয় টুক কেয়ার অফ হিজ প্যারট। দ্য বয় টুক কেয়ার অফ হিজ প্যারট। দেখো এখানে এই যে টুক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, এটা একটা ভার্ব, অর্থাৎ এটা একটা এই সবটুকু মিলে একটা অর্থ হয়েছে। সেজন্য এই টেক কেয়ার অফ বা টুক কেয়ার অফ এটা একটা ফ্রেজাল ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ইনট্রানজিটিভ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ফ্রেজাল ভার্বটাকে আমরা একসাথে রাখবো। তাহলে আমরা কি লিখব? দ্য বয় টুক কেয়ার অফ হিজ প্যারট। তাহলে আমাদের অবজেক্ট কোনটা? হিজ প্যারট। তাহলে হিজ প্যারট। এবার ভার্বটা কি আছে? পাস্ট রূপ, তাহলে ওয়াজ ওয়ার, তাহলে দ্য প্যারট ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি? টেকেন কেয়ার অফ, মানে এটা আমরা একসাথে লিখবো কারণ এটা ফ্রেজ আকারে আছে। হিজ প্যারট ওয়াজ টেকেন কেয়ার অফ বাই দ্য বয়। এভাবে আমরা যদি ইনট্রানজিটিভ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থাকে তাহলে এভাবে করবো, অর্থাৎ এটুকুকে একসাথে রাখবো, এই ভার্বটুকু একসাথে রাখবো। এবার আসি আমরা কোয়াসি প্যাসিভ কি জিনিস, আমরা কোয়াসি প্যাসিভ দ্বারা কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখব। কোয়াসি প্যাসিভ কিভাবে করব আমরা। তাহলে এখন আমাদের নিয়ম কি? কোয়াসি প্যাসিভ এটা কিভাবে, এটা কি জিনিস এবং কিভাবে করতে হয়? কোয়াসি প্যাসিভ মানে হলো যেটা প্যাসিভের মতো কিন্তু প্যাসিভ নয়, প্যাসিভের মতো কিন্তু প্যাসিভ নয়। তাহলে কীরকম? যেমন ধরো হানি ইজ সুইট, অথবা দ্য বেড ইজ সফট। এরকম মনে করো হানি ইজ সুইট, দ্য বেড ইজ সফট। অ্যাকচুয়ালি এটাকে তুমি আরও সুন্দরভাবে বলতে পারো যে অ্যাজেক্টিভ যুক্ত। কি যুক্ত? অ্যাজেক্টিভ যুক্ত। এখানে অবজেক্টটা হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা জানি যে অবজেক্ট সবসময় নাউন প্রোনাউন হয়, কিন্তু এখনো খেয়াল করে দেখো যেখানে শেষে একটা অ্যাজেক্টিভ আছে, দোষ গুণ আছে। তাহলে এরকম দোষ গুণযুক্ত ভয়েস যদি থাকে তুমি এটাও বলতে পারো যে এটা একটা অ্যাজেক্টিভ বা দোষ গুণযুক্ত ভয়েস। এরকম অ্যাজেক্টিভ বা দোষ গুণযুক্ত ভয়েস যদি থাকে তাহলে আমরা কিভাবে করব? অ্যাজেক্টিভ বা দোষ গুণযুক্ত ভয়েস থাকলে প্রথমে যা আছে আমরা সেটুকু লিখব। তাহলে কি লিখব? হানি ইজ সুইট, এরকম লিখবো। হানি ইজ সুইট, যা আছে সেটুকু লিখব। এবার কি লিখব? এবার লিখব হোয়েন ইট ইজ, এই কথাটি লিখব।
তাহলে হানি ইজ সুইট যা আছে লিখলাম, হোয়েন ইট ইজ। এবার এই যে দোষ গুণ কথাটি আছে, এটি কি কাজ করলে বোঝা যায়, সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। তা যেমন সুইট, সুইট মিষ্টি কি করলে বোঝা যায়, টেস্ট করলে, তাহলে আমরা লিখব টেস্টেড। যদি ফিল করলে বোঝা যায় তাহলে লিখব ফেল্ট। যদি টাচ করলে বোঝা যায় তাহলে টাস্ট, অর্থাৎ কি করলে বোঝা যায়, তাহলে আমরা এখানে লিখব হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। টেস্টেড যখন টেস্ট করি তখন বুঝি, তাহলে এটি হচ্ছে কোয়াসি প্যাসিভের নিয়ম বা অ্যাজেক্টিভ যুক্ত ভয়েসের নিয়ম। তাহলে অ্যাজেক্টিভ যুক্ত ভয়েস কী করবো, যখন আমরা দেখবো যে এখানে কোনো দোষ গুণ আছে, যা আছে সেটি লিখব, তারপরে হোয়েন ইট ইজ লিখে এটি যে কাজ করলে বোঝা যায় ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। যেমন আমরা যে এখানে কি দ্য বেড ইজ সফট, তাহলে কি লিখবো, দ্য বেড ইজ সফট, আমরা লিখবো দ্য বেড ইজ সফট। এবার কি লিখবো, হোয়েন, হোয়েন ইট ইজ। এবার সফট কি করলে বোঝা যায়, ফিল করলে বোঝা যায়, তাহলে আমরা লিখবো ফেল্ট, FELT, ফেল্ট, ফিল ফেল্ট ফেল্ট। তাহলে দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। ওকে, তাহলে ডিয়ার লার্নার্স, আমরা কোয়াসি প্যাসিভ বা অ্যাজেক্টিভ যুক্ত ভয়েস কিভাবে করতে হয় সেটা জানলাম, কোয়াসি প্যাসিভ বা অ্যাজেক্টিভ যুক্ত। এবার আমরা দেখব জিরান্ড বা ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি থাকে, এখানে দুটো ভার্ব যদি থাকে, যে একটা ট্রানজিটিভ ভার্ব রয়েছে, আবার পরেরটি কি রয়েছে, একটা তোমার ভার্বের সাথে আইএনজি বা জিরান্ড রয়েছে, এরকম জিরান্ড যদি থাকে তাহলে আমরা কিভাবে করব। যেমন ধরো, তাহলে আমরা এটা কত নাম্বার, যে 8 নাম্বারে এটাকে আমরা বলছি জিরান্ড, GEROUND, জিরান্ড, জিরান্ডের নিয়ম, জিরান্ড, জিরান্ডের নিয়ম বা অথবা ভার্ব প্লাস আইএনজি যদি থাকে অতিরিক্ত, এই জিরান্ডের নিয়ম কি হবে। যেমন ধরো, হি প্রপোজড, PROPOSED, প্রপোজড, হি প্রপোজড ওয়াচিং, WATCHING, ওয়াচিং দ্য মুভি, MOVI, মুভি, হি প্রপোজড ওয়াচিং দ্য মুভি। তাহলে এরকম মনে করে একটা সেন্টেন্স রয়েছে, ভার্ব রয়েছে, আবার এখানে একটা জিরান্ড রয়েছে। সাধারণত এগুলি প্রপোজড, সাজেস্টেড, অ্যাডভাইসড এগুলি দিয়ে হয়। তাহলে এরকম ভার্বের পরে কি থাকে, একটা তোমার আইএনজি যুক্ত ভার্ব থাকে, আর একটা আইএনজি যুক্ত ভার্ব থাকে। তাহলে এরকম জিরান্ড যুক্ত বাক্যকে আমরা কিভাবে করব। জিরান্ড যুক্ত বাক্যকে আমরা প্রথমে কি করব, এইটুকু লিখব। যেমন হি প্রপোজড, PROPOSED, প্রপোজড, এটা লিখবো, হি প্রপোজড। এবার কি লিখব, দ্যাট, দ্যাট, হি প্রপোজড দ্যাট। এবার অবজেক্টটাকে সাবজেক্ট করি, দ্য মুভি, দ্য MOVI, মুভি শুড বি, শুড বি, এরকম করবো, দ্য মুভি শুড বি। এই ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো ওয়াস্ট, WATCHED, ওয়াস্ট। হি প্রপোজড দ্যাট দ্য মুভি শুড বি ওয়াস্ট। যদি এরকম আমরা জিরান্ড যুক্ত থাকে, আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা প্রথমে এইটা প্রপোজড বা সাজেস্টেড, এটা অ্যাডভাইসড, এরকম লিখবো, হি প্রপোজড দ্যাট লিখে এবার এই অবজেক্টটাকে সাবজেক্ট করবো, দ্য মুভি। এবার কি লিখবো, শুড বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো। তাহলে হি প্রপোজড দ্যাট দ্য মুভি শুড বি ওয়াস্ট। এভাবে আমরা কি করব, জিরান্ড যুক্ত থাকলে আমরা এভাবে করব। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা ইচ্ছে করলে বারবার এই ভিডিওটি দেখবে যে কোন নিয়ম থাকলে, আমি যেহেতু একসাথে করতে হচ্ছে তাই আমি খুব বেশি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা এটাকে বারবার টেনে ইচ্ছে করলে দেখে এটাকে সমাধান করে নিতে পারো। এবার যেমন ধরো যে আমরা টু প্লাস ভার্ব যদি এটি থাকে, টু প্লাস ভার্ব, এরকম ইনফিনিটিভ টু, এটাকে কি বলে, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব থাকে তাহলে সাধারণত এক্ষেত্রে ডিটারমাইন, অ্যারেঞ্জ, অ্যাংশাস এই ধরনের ভার্ব থাকে, ডিটারমাইন, অ্যারেঞ্জ, অ্যাংশাস এরকম ভার্ব থাকে, ডিসাইড, হ্যাঁ, এরকম ভার্ব থাকে। তাহলে কি করতে হয়, যে ওই একই রকম প্রায়, যেমন আমরা যদি এরকম একটা সেন্টেন্স থাকে, যেমন হি ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড টু অ্যারেঞ্জ, ARRANGE, অ্যারেঞ্জ এ পার্টি,
হি ডিসাইডেড টু অ্যারেঞ্জ এ পার্টি। হ্যাঁ, হি ডিসাইডেড টু অ্যারেঞ্জ এ পার্টি। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা আগেরটার মতোই করব। তাহলে কি লিখবো? হি ডিসাইডেড দ্যাট এ পার্টি শুড বি অ্যারেঞ্জড। তাহলে কি লিখবো? হি DECIDED ডিসাইডেড দ্যাট। দ্যাট এবার অবজেক্টটাকে নিয়ে আসি, এ পার্টি শুড বি অ্যারেঞ্জড, ARRANGED। হি ডিসাইডেড দ্যাট এ পার্টি শুড বি অ্যারেঞ্জড। এভাবে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে আরেকটি নিয়ম শেখাবো। আরেকটি নিয়ম আমরা ভয়েসের করব, সেটা কিভাবে করব আমরা দেখে নেই। এটি হচ্ছে যে তোমার যেমন অনেক সময় এরকম থাকতে পারে ওয়ান, সামবডি, হ্যাঁ, ওয়ান বা সামবডি, কিংবা ধরো সামওয়ান, হ্যাঁ, ওয়ান, এরকম সাবজেক্ট থাকতে পারে। সাবজেক্টগুলি ওয়ান, সামবডি, সামওয়ান এরকম হতে পারে। যেমন ধরো এরকম থাকতে পারে ওয়ান শুড ফলো দ্য রুলস, এরকম থাকতে পারে। ওয়ান শুড ফলো দ্য রুলস। যদি এরকম থাকে, ওয়ান সাবজেক্ট হলো ওয়ান, সামবডি, সামওয়ান এরকম যদি থাকে, তাহলে তোমরা কি করবে? এরকম ক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে আমরা যখন সাবজেক্টটাকে অবজেক্ট করি, এই অবজেক্টটা আন্ডারস্টুড বা উজ্জ্ব হয়ে যায়, অবজেক্টটা আর থাকে না, উজ্জ্ব হয়ে যায়। তাহলে আমরা কি করব? আগে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য রুলস। এবার কি লিখতে হয়? শুড বি। এরকম যদি থাকে তাহলে আমরা শুড বি দিয়ে করবো, দ্য রুলস শুড বি ফলোড, FOLLOWED, ফলোড। এরপরে বাই ওয়ান এ কথাটা লিখতে হয় না, বা বাই সামবডি বা সামওয়ান এ কথাটা আন্ডারস্টুড বা উজ্জ্ব হয়ে যায়। তাহলে কিভাবে লিখতে হয়? দ্য রুলস শুড বি ফলোড। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলি করব। তা আশা করি যে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় সেটা আজকে বুঝতে পেরেছো। আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করতে গেলে তোমরা প্রথমে দেখবে যেমন ডাবল অবজেক্ট যুক্ত বা ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত, তারপরে থাকতে পারে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন অতিরিক্ত অংশ যুক্ত, মোডাল ভার্ব যুক্ত, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত, কমপ্লেক্স সেন্টেন্স থাকতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, কুয়াসি প্যাসিভ থাকতে পারে, মোডাল ভার্ব যুক্ত থাকতে পারে, জিরান্ড যুক্ত থাকতে পারে, এবং আমরা শেষে দেখলাম টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ যুক্ত থাকতে পারে, এবং ওয়ান, সামবডি, সামওয়ান এই সমস্ত সাবজেক্ট দ্বারা থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা আজকে যে নিয়মগুলি অনুসরণ করলাম এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করতে সমস্যা হবে না। আগামী দিনে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব আশা রাখি, এবং নিশ্চয়ই তোমরা আমাদের সাথে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল। ফিনিশ দিয়ে দেন।